আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের ব্যাংকিং খাত এখন এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর বর্তমান অবস্থা দেখে সাধারণ আমানতকারীরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। আজ আমরা এমন একটি ব্যাংক নিয়ে কথা বলবো যা একসময় দেশের অন্যতম সফল ব্যাংক হিসেবে পরিচিত ছিল। কিন্তু আজ সেই ব্যাংকটি ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। হ্যাঁ, আমি কথা বলছি সোশ্যাল ইসলামিক ব্যাংক বা এসআইবিএল নিয়ে। সোশ্যাল ইসলামিক ব্যাংক কি অন্য কোনো ব্যাংকের সাথে একীভূত বা মার্জ হয়ে যাচ্ছে? কেন এই ব্যাংকের আদি উদ্যোক্তারা আজ রাজপথে নেমেছেন? আর সবচেয়ে বড় প্রশ্ন হল ২০১৭ সালে গোয়েন্দা সংস্থার নাম ব্যবহার করে কিভাবে এই ব্যাংকটি দখল করা হয়েছিল। আজকের ভিডিওতে আমরা এই পুরো ঘটনার চুলচেরা বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনোই কল্পনাই করেন নাই। চলুন শুরু করা যাক। শুরুতেই আমাদের ফিরে যেতে হবে ২০১৭ সালে। বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসের অন্যতম একটি কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছিল সেই বছর। অভিযোগ রয়েছে দেশের একটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থার সরাসরি সহযোগিতায় সোশ্যাল ইসলামিক ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিতর্কিত এস আলম গ্রুপ। রাতের আধারে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তন করা হয়েছিল। সেই সময় ব্যাংকের মূল উদ্যোক্তা এবং পরিচালকদের অনেকটা জোর করেই বের করে দেওয়া হয়। এস আলম গ্রুপ ব্যাংকটি দখলে নেওয়ার পর শুরু হয় লুটপাটের মহোৎসব। নামি বেনামি শত শত ভুয়া কোম্পানি তৈরি করে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়। এই টাকাগুলো শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং বিভিন্ন উপায়ে বিদেশে পাচার করা হয়েছে। তৎকালীন সময়ে এই অনিয়মগুলো নিয়ে কথা বলার সাহস কারও ছিল না, কারণ ক্ষমতার দাপট ছিল আকাশচুম্বী। কিন্তু সময়ের পরিবর্তনে প্রেক্ষাপট বদলেছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাংকিং খাতে সংস্কারের হাওয়া বইতে শুরু করেছে। নতুন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর দায়িত্ব নিয়েই এস আলম গ্রুপের কবজায় থাকা ব্যাংকগুলোর বোর্ড ভেঙে দিয়েছেন। সোশ্যাল ইসলামিক ব্যাংকেও গঠন করা হয়েছে নতুন পরিচালনা পর্ষদ। এমনকি কেন্দ্রীয় ব্যাংক থেকে একজন প্রশাসকও নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই নতুন পর্ষদ কি আসলেই ব্যাংকটিকে বাঁচাতে পারবে? সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে একটি চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে সোশ্যাল ইসলামিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং আদি উদ্যোক্তা পরিচালকরা উপস্থিত হয়ে এক বিস্ফোরক অভিযোগ করেছেন। তাদের দাবি হল যে বর্তমান যে পুনর্গঠিত পর্ষদ তৈরি করা হয়েছে সেখানে ব্যাংকের প্রকৃত উদ্যোক্তাদের কোনো স্থান দেওয়া হয়নি, বরং এমন কিছু মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে যাদের ব্যাংকিং সেক্টরে কোনো অভিজ্ঞতাই নেই। সাবেক চেয়ারম্যান ড রেজাউল হক সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে বলেছেন যে এই অনভিজ্ঞ পর্ষদের কারণে গ্রাহকরা ব্যাংকের ওপর আস্থা হারিয়ে ফেলছেন। আমানতকারীরা তাদের জমানো টাকা ফেরত পেতে ব্যাংকে ব্যাংকে ঘুরছেন, কিন্তু টাকা পাচ্ছেন না। ব্যাংকের ক্রেডিট রেটিং বা সক্ষমতাও দিন দিন কমছে। এখানে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গত ১.৫ বছরে সোশ্যাল ইসলামিক ব্যাংকের খেলাপি ঋণ বা ব্যাড লোন বেড়েছে প্রায় ২০%, অর্থাৎ বিপুল পরিমাণ টাকা বাজারে আটকা পড়ে আছে, যা আর ফেরত আসার সম্ভাবনা কম দেখা যাচ্ছে। ড রেজাউল হকের মতে ২০১৭ সাল থেকে ২০২৪ সালের ৫ই অগস্ট পর্যন্ত এস আলম গ্রুপ যে লুটপাট চালিয়েছে তার দায় এখন সাধারণ বিনিয়োগকারী এবং আমানতকারীদের উপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে আদি উদ্যোক্তারা একটি বড় দাবি তুলেছেন। তারা বলছেন, এই ব্যাংকটিকে অন্য কোনো ব্যাংকের সাথে একীভূত করা যাবে না। বর্তমানে গুঞ্জন চলছে যে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সাথে মিলিয়ে দেওয়া হবে। উদ্যোক্তাদের ভয় হল, যদি সোশ্যাল ইসলামিক ব্যাংককে অন্য কোনো ব্যাংকের সাথে মার্জ করা হয় তবে এর নিজস্ব সত্তা হারিয়ে যাবে এবং যারা অপরাধ করেছে তারা পার পেয়ে যাবে। তাদের দাবি অত্যন্ত পরিষ্কার, ব্যাংকটি পরিচালনার দায়িত্ব আদি এবং প্রকৃত উদ্যোক্তাদের হাতে ফিরিয়ে দিতে হবে। তারা বলছেন, ব্যাংকটি পুনরুদ্ধারে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা আইডিবি সহ অনেক দেশি বিদেশি বিনিয়োগকারী বিনিয়োগ করতে আগ্রহী, কিন্তু তারা তখনই টাকা বিনিয়োগ করবেন যখন তারা দেখবেন যে ব্যাংকটি দক্ষ এবং সৎ মানুষের হাতে পরিচালিত হচ্ছে। সোশ্যাল ইসলামিক ব্যাংককে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে হলে কমপক্ষে ৮ বছর সময় লাগবে বলে মনে করছেন সাবেক চেয়ারম্যান। এই দীর্ঘ সময়ে ধাপে ধাপে খেলাপি ঋণ আদায় করতে হবে এবং গ্রাহকদের আস্থা ফেরাতে হবে। গ্রাহকদের ডিপোজিট সুরক্ষা এবং ব্যাংকের তারল্য সংকট মেটানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন প্রশ্ন আসতেই পারে, সাধারণ আমানতকারীদের কি হবে? যারা তাদের সারা জীবনের সঞ্চয় এই ব্যাংকে রেখেছেন, তারা কি তাদের টাকা ফেরত পাবেন? আদি উদ্যোক্তারা বলছেন, যদি পর্ষদ সঠিকভাবে পুনর্গঠিত হয় এবং বিদেশি বিনিয়োগ আসে তবে গ্রাহকদের চিন্তার কোনো কারণ নেই। কিন্তু বর্তমান যে অনভিজ্ঞ পর্ষদ রয়েছে তাদের মাধ্যমে এই বিশাল সংকট কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব। দর্শক, আপনারা নিশ্চয়ই ভাবছেন, সোশ্যাল ইসলামিক ব্যাংকের এই সংকটের শেষ কোথায়?
এই ব্যাংকটি কি আবারও সেই গৌরবময় অতীতে ফিরতে পারবে, নাকি এটিও ইতিহাসের পাতায় হারিয়ে যাবে? এটি নির্ভর করছে সরকারের সঠিক সিদ্ধান্ত এবং ব্যাংকিং খাতের সুষ্ঠু তদারকির ওপর। এবার আসি সেই বিশেষ অংশে যার কথা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। এমন কিছু তথ্য যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আপনারা কি জানেন, যখন এই ব্যাংকটি দখল করা হয়েছিল তখন অনেক পরিচালককে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে পদত্যাগপত্রে সই করানো হয়েছিল। শুধু তাই নয়, এস আলম গ্রুপ ব্যাংকটি থেকে যে হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছে, তার বিপরীতে যে সম্পত্তি মর্টগেজ রাখা হয়েছে তার বেশিরভাগই ভুয়া বা অনেক গুণ বেশি দাম দেখিয়ে রাখা হয়েছে। অর্থাৎ যদি ব্যাংক সেই সম্পত্তি বিক্রি করতে যায় তবে লোনের 10% টাকাও উদ্ধার করা সম্ভব হবে না। এর চেয়েও ভয়ঙ্কর তথ্য হল, ব্যাংকের কিছু অসাধু কর্মচারী এস আলম গ্রুপের সাথে আতাত করে এমন কিছু গোপন অ্যাকাউন্ট তৈরি করেছিলেন যেগুলোর কোনো হদিশ সাধারণ অডিটে পাওয়া যায়নি। এসব অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশে টাকা পাচার করা হয়েছে খুব সূক্ষ্মভাবে। আর এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছিল মাত্র কয়েক বছরের মধ্যে, যা বর্তমান সময়ে তদন্তকারীদের ভাবিয়ে তুলছে। ব্যাংকিং খাতের এই ইনসাইডার স্টোরি বা ভেতরের কাহিনীগুলো সাধারণ মানুষের কাছে এতদিন অজানাই ছিল। সোশ্যাল ইসলামিক ব্যাংকের এই পরিস্থিতি আমাদের শিখিয়ে দেয় যে যখন কোনো প্রতিষ্ঠানে প্রফেশনালিটির চেয়ে রাজনৈতিক ক্ষমতা বড় হয়ে দাঁড়ায়, তখন সেই প্রতিষ্ঠানের পতন অনিবার্য। আমরা আশা করি সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক প্রকৃত উদ্যোক্তাদের দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং সাধারণ মানুষের আমানতের নিরাপত্তা নিশ্চিত করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সোশ্যাল ইসলামিক ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন আদি উদ্যোক্তাদের হাতেই ব্যাংকটি ফিরে আসা উচিত? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার সুযোগ করে দিন। ব্যাংকিং সেক্টরের আরও আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।